ছাত্র রাজনীতি দিয়েই যার বাম পথে হাঁটা শুরু, মৃত্যুর পরেও সেই বুদ্ধদেব ভট্টাচার্য থেকে যাবেন পড়ুয়াদের মধ্যেই। ৮ অগস্ট বিকেলে শেষবারের মতো ৫৯ পাম অ্যাভিনিউ ছাড়ার পর আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঠিকানা এনআরএস হাসপাতালে অ্যানাটমি বিভাগ। ২০০৬ সালে দেহদানের অঙ্গীকারপত্রে সই করেছিলেন বুদ্ধদেব। সাক্ষী ছিলেন নিরুপম সেন এবং মদন ঘোষ। বৃহস্পতিবার দুপুরেই পাম অ্যাভিনিউর বাড়িতে গিয়েই কর্নিয়া সংগ্রহ করে এনেছিলেন চিকিৎসকরা। চিরকালের মতো লোকচক্ষুর আড়ালে চলে গেলেন জননেতা। এবারে তার চোখেই দেখবেন দুই মধ্যবয়স্ক। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে খবর, দীর্ঘদিন চোখে দেখতে পেতেন না এরকম একজন পুরুষ ও এক মহিলার চোখে প্রতিস্থাপিত হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্নিয়া। শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেবের দেহ বার করে নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখান থেকে প্রথমে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিস এবং তার অদূরেই অবস্থিত এসএফআই ডিওয়াইএফআই দফতরে। সিপিএম কর্মী সমর্থক এবং অসংখ্য অনুরাগীদের মিছিল বুদ্ধদেবের দেহ নিয়ে নীলরতন সরকার হাসপাতালে পৌঁছয় বিকেল ৫:৩০ নাগাদ। জরুরি কাগজপত্রে সইসাবুত করার পরই শুরু হয় দেহ সংরক্ষণের প্রক্রিয়া। এমবামিং প্রক্রিয়াটা একটা আধুনিকতম পদ্ধতি, যাতে দানের দেহ সেই মানব শরীরকে এমনভাবে রাখা যায় যেটা লাইফ লাইক কন্ডিশন বলে, মানে জীবিত অবস্থায় যে কন্ডিশন হবে সেই রকম একটা মনে হয় যে অবস্থার সৃষ্টি করা যাবে। এর জন্য যে পদ্ধতিগত টেকনিক্যাল বিষয়টা রয়েছে সেটা এইরকম যে বিভিন্ন রাসায়নিককে মিশ্রিত করে একটি তরল তৈরি করা হয়, তার নাম হচ্ছে এমবামিং ফ্লুইড। এবং এই এমবামিং ফ্লুইড শরীরের শিরার মধ্যে প্রবেশ করানোর ফলে শরীরের মধ্যে মানে টিস্যু নষ্ট হতে পারে না এবং লাইফ লাইক কন্ডিশনে থাকে। এটাই হচ্ছে এমবামিং এর পদ্ধতি। ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে। দেহদান প্রায় প্রতিনিয়তই চলে, কারণ এখানকার যে সংরক্ষণ পদ্ধতি যাকে বলে এমবামিং, সেটা এত উন্নত এবং আধুনিকতম, সেই জন্য সেটা এখানে চলে। ১৯৬৮ সালে যখন সিপিএম এর যুব সংগঠন ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন তৈরি হলো, তখন তার সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছিল প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুদ্ধদেবকে। ছাত্র যুব রাজনীতির পাট চুকলেও আজীবন বয়সে ছোট কমরেডদের পাশে থেকেছেন সাদা ধুতি পাঞ্জাবি আর সাদা চুলের এই প্রবীণ বামপন্থী নেতা। রাজনীতির পাঠ দিয়েছেন, মৃত্যুর পরেও পাঠ দেবেন। অ্যানাটমি বিভাগের পড়ুয়ারা মানুষের শারীরবৃত্তি ও খুঁটিনাটি শিখবেন তার সংরক্ষিত দেহে আতশ কাজ ফেলে। মরণোত্তর দানের দেহ, সেটাই আমাদের প্রথম শিক্ষক, এবং সেই কথার সঙ্গে তাল মিলিয়ে বলতে পারা যায় যে এটা ছাড়া পশ্চিমী পদ্ধতিতে চিকিৎসা শিক্ষা সম্পূর্ণ হবে না। প্রতিটা দেহ সেটা একটা বইয়ের পাতার মতো, সেখানে পার্টিকুলারলি কোনো দেহ আলাদা কিছু নয়, এটা ডাক্তারি পাঠের একটি পাতার মতো। এবং বহু মানুষ দান করেছেন এবং অনুপ্রাণিত হয়েছে সেই দানগুলো দেখে, এরকমও বহু মানুষ রয়েছে। বুদ্ধদেব একা নন, তার দলের অনেক বড় বড় নেতাই দেহদানের নজির রেখে গিয়েছেন। মেডিকেল পড়ুয়া এবং গবেষকদের জন্য বুদ্ধদেবের পূর্বসূরি জ্যোতি বসুর দেহ সংরক্ষণ করেছিল এসএসকেএম হাসপাতাল। এনআরএস হাসপাতালেই প্রশান্ত সুর, বিনয় চৌধুরী, অনিল বিশ্বাসদের দেহদান করা হয়েছিল। পুরনো কমরেডদের সঙ্গে মিলে গেলেন বাম জমানার শেষ সেনাপতি। বহু বছর ধরে মরণোত্তর দেহদান ও অঙ্গদানে মানুষকে উদ্বুদ্ধ করার কাজ করে আসছে গণদর্পণ। তাদের সাহায্যেই দেহদানের অঙ্গীকার করে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ আগামী দিনেও অনেককে উৎসাহিত করবে বলেই আশা এনআরএস এর চিকিৎসকদের। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি দেখিয়ে দিলেন যে মানব শরীর মারা যাওয়ার পরেও সেটা বিজ্ঞানের কাজে লাগে, গবেষণার কাজে লাগে। আজীবন পড়াশোনার মধ্যে ডুবেছিলেন, শেষ দিকে চোখে তেমন দেখতে পেতেন না, তাই পড়ে শোনাতে হতো বই, খবরের কাগজ। তার জীবন কতটা পাঠ্য হয়ে উঠবে রাজনীতির পড়ুয়াদের কাছে, আগামী তার জবাব দেবে। তবে তার দেহ পাঠ দেবে মেডিকেল শিক্ষার্থীদের। বইয়ের ভাঁজে কেটেছে যে জীবন,
সে জীবন বেঁচে থাকবে মেডিকেলের বইয়ের পাতা হয়ে।